আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রিফাতুল আলম। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে ভর্তির সুযোগ পেয়েছি। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান যেমন সিক্রেট ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইগুলোতেও ভর্তির সুযোগ পেয়েছি এবং বুয়েট প্রিলিতে উত্তীর্ণ হয়েছি। তো আজকে আমরা দেখার চেষ্টা করব ব্লাড অ্যান্ড সার্কুলেশন, মানে রক্ত ও সঞ্চারণ, এই চ্যাপ্টারটা। এটি বায়োলজি সেকেন্ড পেপারের চতুর্থ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। এটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার একাডেমিক যে কোনো পরীক্ষার জন্য এবং অ্যাডমিশনে মোটামুটি ওভারঅল সবগুলো পরীক্ষার জন্য, মেডিকেল ডেন্টাল বা ভার্সিটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সবগুলো জিনিস খুব ভালোভাবে দেখার চেষ্টা করব, যাতে আমরা খুব ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারি। তো আমরা এখানে শুরু করি। এদিকে হচ্ছে ব্লাডের ক্লাসিফিকেশনটা এখানে লিখে রাখছি আর কি। ব্লাডকে আমরা কয়েকভাবে ভাগ করি এবং আমরা প্রত্যেকটা ভাগকে খুব ভালোভাবে দেখার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে ব্লাড বা রক্ত। রক্তকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তটা কী জিনিস, এটা আমাদের প্রথমের যদি ইউজুয়াল সংজ্ঞা হতে পারে বা বোঝার জন্য, রক্তটা হচ্ছে রক্তরস, যেটা হচ্ছে তরল জাতীয় পদার্থ। এর ভিতরে কয়েক ধরনের রক্তকণিকা, বেসিক্যালি 3 ধরনের রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে। এই যে ভাসমান অবস্থায় থাকে, এই একত্রে এটাকে আমরা বলি ব্লাড। আমরা দেখব, পরে দেখব। এরপরে এখানে হচ্ছে রক্তরস, রক্তকণিকা। তো রক্তরসের বেসিক যে বিষয়টা, সেখানে পানি থাকে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। কঠিন পদার্থের ভিতরে আবার জৈব অজৈব পদার্থ থাকে, আমরা দেখব সবগুলো। হ্যাঁ, রক্তকণিকা আছে। রক্তকণিকার ভিতরে আছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমরা দেখব, প্রত্যেকটা ভাগ দেখব। দেন শ্বেত রক্তকণিকা হচ্ছে দানাদার, অদানাদার, মানে গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। দানাদারের ভিতরে পড়ে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। অদানাদার হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। জাস্ট আমরা ক্লাসিফিকেশনটাই দেখছি। এখন আমরা সবগুলো জিনিস দেখব আর কি। তো রক্তের প্রথম যেটা আসে, রক্ত কে আবিষ্কার করছে বা রক্ত সংবহনটা কে প্রথম দেখাইছিলেন বা আবিষ্কার করছিলেন, তিনি হচ্ছেন উইলিয়াম হার্ভে নামে একজন ভদ্রলোক। রক্ত সংবহন দেখেছিলেন। এই ভদ্রলোক সর্বপ্রথম রক্ত সংবহন সম্পর্কে ধারণা দেন আর কি। দেন হচ্ছে আমরা দেখব যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এমসিকিউর জন্য, যেমন রক্তের বিষয়, যেমন রক্তের পিএইচ কত, যেমন ব্লাডের আমরা দেখি রক্ত আমরা দেখি পিএইচ। রক্তের পিএইচটা হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, 7.4। অ্যাভারেজ থাকে হচ্ছে 7.35 থেকে 7.45 এর ভিতরে থাকে। আর আমরা ইউজুয়াল কেসে আমরা ধরি সেটা হচ্ছে 7.4। এরপরে আমরা দেখব যে রক্তের আরেকটা বিষয় হচ্ছে, এর থেকে যদি কমে যায়, যদি 7.35 থেকে কমে যায় পিএইচটা, তখন এটাকে বলা হয় অ্যাসিডেসিস। আর যদি এই 7.45 থেকে বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় অ্যালকালোসিস। এরপরে হচ্ছে এটা মোটামুটি আছে। আর কিছু তথ্য আছে, যেমন রক্ত মোট ওজনের 8%। রক্ত দেহের মোট ওজনের 8%, হ্যাঁ, যেটা 5 থেকে 6 লিটার, যেটা হচ্ছে 5 থেকে 6 লিটার। হ্যাঁ, আর গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন হচ্ছে রক্তের হচ্ছে টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এরপরে আর গুরুত্বপূর্ণ জিনিস আছে, আরেকটা আছে রক্তের আপেক্ষিক গুরুত্ব, পানি থেকে একটু বেশি, সেটা হচ্ছে 1.063। হ্যাঁ, 065। এরপরে আর আছে হচ্ছে, আর মোটামুটি এদিকে খুব একটা কিছু নাই। আমরা দেখব ব্লাডের উপাদান। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য, এই পার্টটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। খুবই ইম্পর্ট্যান্ট এই পার্টটা, বই তো আছে, এই পার্টটা আছে, খুবই ইম্পর্ট্যান্ট।
এরপর আমরা দেখব রক্তের উপাদানসমূহ। রক্তের উপাদানের ভিতরে আমরা জাস্ট ক্লাসিফিকেশনটা করে ফেলতেছি আর কি। উপাদানের হচ্ছে রক্তরস এবং হচ্ছে রক্তকণিকা। সেন্ট্রিফিউজ নামে একটা যন্ত্র আছে, ওইটা দ্বারা যদি ঘুরায়, মানে হচ্ছে অনেক সেন্ট্রিফিউজ যন্ত্রটা যদি ভালোভাবে ইউজ করে আর কি, তখন মানে ঘুরায়, সেন্ট্রিফিউজটা যন্ত্রটা হচ্ছে ঘুরায়, তখন এই যে ঘুরায় তখন দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। এর ভিতরে দেখা যায় 55% হচ্ছে রক্তরস আর 45% হচ্ছে রক্তকণিকা। তো আমরা দেখি রক্তরস আরেকটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তরস সম্পর্কে আমরা দেখি আগে। রক্তরসের ভিতরে আছে হচ্ছে পানি আর একটা হচ্ছে কঠিন পদার্থ। পানিটা তো বোঝা গেছে, এবং কঠিন পদার্থের ভিতরে কি কি আছে সেটা আমরা দেখি। কঠিন পদার্থ এর ভিতরে আছে জৈব পদার্থ আর একটা অজৈব পদার্থ। জৈব পদার্থ হচ্ছে এটা হচ্ছে 8 থেকে 10%, জৈব পদার্থ হচ্ছে 7 থেকে 9%, অজৈব হচ্ছে 0.9%। এতটুকু জিনিস থাকে। আর জৈব পদার্থের ভিতরেই আছে 3টা জিনিস আছে, ব্যাস 3টা ক্লাসিফিকেশন করা হয়েছে বইতে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ, আর হচ্ছে অন্যান্য কিছু উপাদান আছে। তো আমরা এখানে প্লাজমা প্রোটিনটা ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিনটা এমসিকিউতে আসে। প্লাজমা প্রোটিন কোনগুলি? প্লাজমা প্রোটিন মনে রাখার জন্য একটা ছন্দ বা হোয়াট এভার যেটাই বলা হয় মনে রাখা যায়, সেটা হচ্ছে GPA5। কি বোঝাচ্ছে GPA5 দ্বারা? GPA5 হচ্ছে জি হচ্ছে গ্লোবিউলিন, পি মানে হচ্ছে প্রথমবিন, এ মানে হচ্ছে অ্যালবুমিন, 5 মানে হচ্ছে ফাইব্রিনোজেন। জাস্ট এই বিষয়টা ইম্পর্টেন্ট। আর নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আমরা এগুলা সবাই জানে মোটামুটি, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এরপর হচ্ছে ক্রিয়েটিনিন, জ্যান্থফিন, এই বিষয়গুলো আছে। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ অন্যান্য কিছু পদার্থ আছে, যেমন হচ্ছে কি বলা যায়, বিলিরুবিন, ক্যারোটিন, গ্লুকোজ, ফ্যাট, এই বিষয়গুলো আছে আর কি। তো এগুলো মোটামুটি বোঝা গেছে। বাট এইটা অনেক সময় আসে, এটা এমসিকিউতে আসে। এমসিকিউতে মোটামুটি ভালো লেভেলের ইম্পর্টেন্ট এই পার্টটা। বলা হয় যে কোনটি প্লাজমা প্রোটিন, তখন জাস্ট এই ছন্দটা মনে রাখলে প্লাজমা প্রোটিনগুলো ইজিলি মনে থেকে যাবে। বোঝা গেছে? মেবি এতটুকু বোঝা গেছে। আর এরপর আমরা দেখবো আস্তে রক্তকণিকার পার্টে চলে যাব। এর আগে আমরা দেখি যে রক্তরসের কাজটা দেখিনি। রক্তরসের কাজ মানে রক্তের কাজটা, রক্তরসের ক্লাস, রক্তকণিকার ক্লাস সবগুলো একসাথে একত্র করে দিলে আসলে হয়ে যায়। তো আমরা দেখি যে রক্তরসের কয়েকটা কাজ আছে, যেমন বই রিডিং দিলে মোটামুটি বোঝা যায়। যেমন এরপরও কয়েকটা দেখে দিই। যেমন হচ্ছে রক্তরসের কাজের একটা উপাদান হচ্ছে যেমন রক্তের তারল্য রক্ষা করা। যেমন এটা খুবই কমন সেন্স, কারণ রক্ত হচ্ছে পানি অনেক বেশি, রক্তের তারল্য রক্ষা করে, পিএইচ সমতা করে, মানে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যে আছে ওইটা হচ্ছে রক্তরসের মাধ্যমে প্রবাহিত হয়। আমরা শ্বসন ও শ্বাসক্রিয়া একটা চ্যাপ্টার আছে, ওইখানে খুব ভালোভাবে ডিটেলস আছে কীভাবে রক্ত সঞ্চারিত হয়। এরপর হচ্ছে যেমন হিমোগ্লোবিনও যখন প্রথমেই অক্সিজেনটাও প্রথমে হচ্ছে রক্তরসের মাধ্যমে প্রবাহিত হয়। এরকম কয়েকটা আছে, কাজগুলো আছে, এগুলা জাস্ট বই রিডিং দিলে মোটামুটি মনে থাকবে। আর হচ্ছে
খুব একটা কিছু নাই, যেমন আর কি আছে, রক্ত জমাট বাঁধার কিছু প্রয়োজনীয় উপাদান থাকে এই। এরপরে আমরা দেখব রক্তকণিকা। এখন আমরা রক্তকণিকাতে চলে আসছি। হ্যাঁ, এবার হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকার ভিতরে লোহিত রক্তকণিকা খুবই ভাইটাল একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল একটা জিনিস। লোহিত রক্তকণিকা কেমন? এটা দেখতে অবতল, নিউক্লিয়াসবিহীন। জাস্ট আমরা লিখে নিই লোহিত রক্তকণিকা। এটা কি? অবতল, নিউক্লিয়াসবিহীন হিমোগ্লোবিনযুক্ত লাল। হিমোগ্লোবিনের কারণে বেসিক্যালি লাল। কেন লাল আমরা একটু দেখি যে হিমোগ্লোবিন, হ্যাঁ হিমোগ্লোবিন এটাকে ভাগ করলে হয় হিম, আরেকটা হচ্ছে হিম বোধ এইভাবে এমনি না, বাংলাতে লিখি, একটা হচ্ছে হিম, আরেকটা হচ্ছে গ্লোবিউলিন। হিম অংশে কি হয়? হিম অংশে, হ্যাঁ, হিমকে ভাঙলে এটা একটা প্রোটিন, হ্যাঁ এটা হচ্ছে প্রোটিন। আর হিম যেটা, এটার ভিতরে থাকে রঞ্জক পদার্থ ফেরাস। এই ফেরাসের রং হচ্ছে লাল। দ্যাটস ওয়াই হচ্ছে হিমোগ্লোবিনের বর্ণ লাল, আর হচ্ছে লোহিত রক্তকণিকাও লাল এবং রক্ত লাল। বোঝা গেছে বিষয়টা বোঝা গেছে মেবি। এই জায়গায় হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিলিনের ভিতরে কিছু প্রোটিন থাকে। এরপর হচ্ছে আর কি আছে, এরপরে আর কি দেখানো যায়, এরপরে আছে যে কয়েকটা এমসিকিউর জন্য কয়েকটা তথ্য মনে রাখতে হয়। এর ভিতরে লোহিত রক্তকণিকা, আগে একটা সময় উটে মনে হতো, উটের আরবিসিতে, মানে লোহিত রক্তকণিকা মানে হচ্ছে আরবিসি, এদিক দিয়ে লিখে রাখলে মনে হয় ভালো হয়। আরবিসি, ডব্লিউবিসি, আর হচ্ছে বা হচ্ছে প্লেটেলেট। তো এইখানে আরবিসিতে কি হয়, মানে উটের আরবিসিতে আগে ভাবতো যে নিউক্লিয়াস আছে, মজার একটা জিনিস আছে, বাট এখন পরবর্তীতে আসলে ওইখানেও নিউক্লিয়াস নেই, মানে আরবিসিতে নিউক্লিয়াস নেই। তো এটা মনে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট, কোথায় কোথায় নিউক্লিয়াস নেই। যেমন সিবনলে নিউক্লিয়াস নেই, আরবিসিতে নিউক্লিয়াস নেই। এখন কেন নেই এটারও হচ্ছে ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে অনেকটা এমন যে আরবিসিতে যদি থাকে, আরবিসির কাজটা হচ্ছে কি, আরবিসির বেসিক কাজটা হচ্ছে কি, অক্সিজেন পরিবহন করা। আরবিসির কাজ বা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে আরবিসি হচ্ছে অক্সিজেন পরিবহন করে। হ্যাঁ, এখন আরবিসি যেহেতু অক্সিজেন পরিবহন করে, ওর জন্য বেশি পরিমাণে জায়গা দরকার, এবং রাইট, এখন নিউক্লিয়াস যদি থাকে তাহলে কিন্তু হচ্ছে জায়গাটা কম পাবে, জায়গাটা ছাড়ার জন্য অনেকটা হচ্ছে নিউক্লিয়াস থাকে না, এর একটা ব্যাখ্যা হতে পারে। আর মাইটোকন্ড্রিয়াও থাকে না, কিন্তু আরবিসিতে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়াও থাকে না, বিকজ অফ আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন কনজিউম করা, মানে আরবিসি নাও। এখন যদি ওইখানে মাইটোকন্ড্রিয়াটা যদি থাকে, তখন কি হয়, মাইটোকন্ড্রিয়া সে কী করবে, অবশ্যই সে অক্সিজেনটা নিয়ে সে জাস্ট তার খাদ্য উৎপাদন করবে। তো দ্যাটস ওয়াই আরবিসিতে মাইটোকন্ড্রিয়াও নেই। যাই হোক, এগুলো আসলে বইতে খুব একটা নাই, এমনিতে বললাম আর কি। তো এরপরে ছিল লোহিত রক্তকণিকার আর কি জিনিস দেখা যায়, কয়েকটা জিনিস এমসিকিউতে মনে রাখার জন্য, যেমন হচ্ছে কি ভ্রূণদেহে এর পরিমাণ হচ্ছে 92 এত লাখ। হ্যাঁ, এরপর হচ্ছে শিশু দেহে হচ্ছে 70 to 80 লাখ। পুরুষ দেহে, মেবি আমার তথ্যগুলো ঠিক আছে কিনা।
ইয়েস 80 থেকে 90 উল্টা লিখে হয়েছে, একটু ভুল হয়ে গেছে, এটা না, সরি 80 90 লাখ, 60 থেকে লাখ। এরপরে হচ্ছে পুরুষ দেহে 50 to 54 লাখ, নারী দেহে এটা হচ্ছে এটাই এই তথ্যটা ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ভালো লেভেলের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর হচ্ছে এই তথ্যগুলো, এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এমসিকিউতে আসে। এরপর হচ্ছে যদি এর অনেক সময় তারতম্য করতে পারে, তারতম্য বেসিক্যালি দুইটা কারণে ঘটে। একটা হচ্ছে ব্যায়ামের সময় লোহিত রক্তকণিকা বৃদ্ধি পায়, আবার হচ্ছে গর্ভ অবস্থায় তখন বেবির হচ্ছে অতিরিক্ত লাগে, আরবিসি লাগে, তখন হচ্ছে বৃদ্ধি পায়। তো এই দুইটা সময় বৃদ্ধি পায়। তো একটা পরিমাণ আছে, যে পরিমাণটা বৃদ্ধি পেলে তখন বলা হয় পলিসাইথেমিয়া। যেমন এই পরিমাণটা হচ্ছে 65 লাখের যদি বেশি হয়, ইউজুয়াল কেসে যদি 65 লাখ এর বেশি যদি হয় তখন বলা হয় পলিসাইথেমিয়া। বায়োলজিতে পলি মানে অনেক, হ্যাঁ, বায়োলজিতে সবসময় পলি মানে অনেক, তার মানে এটা হচ্ছে কি পলিসাইথেমিয়া। আর যদি 50 লাখের 25%-এর কম যায়, এরকম একটা তথ্য, 50 লাখের 25 লাখের কম যদি হয় তখন এটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। হ্যাঁ, রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা, মোটামুটি এগুলো সব কিছুই বলে। আর আমাদের দেশে মোটামুটি যে রক্তশূন্যতার যে প্রবলেমটা বা রক্ত স্বল্পতার যে প্রবলেমটা, এটা মোটামুটি কমন। দ্যাটস ওয়াই হচ্ছে ওই যে গোল্ডেন রাইস বায়োলজির ফার্স্ট পেপারের 11টার মধ্যে আছে, যে হচ্ছে গোল্ডেন রাইস উৎপন্ন করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের এই অ্যানিমিয়া আর হচ্ছে ভিটামিন এর জন্য ভালো। হ্যাঁ, দক্ষিণ এশিয়াতে এই অ্যানিমিয়াটা মোটামুটি কমন। এরপরে হচ্ছে আরেকটা তথ্য আছে, যেটা হচ্ছে রক্তের স্টেম সেল থেকে। এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এটা হচ্ছে স্টেম সেল থেকে উৎপন্ন হয়। স্টেম সেল থেকে উৎপন্ন হয়। আরেকটা জিনিস আছে, এই রক্তটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোসাইটোসিস। হ্যাঁ, এটাকে বলা হয় প্রক্রিয়া, উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হচ্ছে এরিথ্রোসাইটোসিস। হ্যাঁ, এটার উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হচ্ছে এরিথ্রোসাইটোসিস। এরিথ্রোপয়েটিন নামক একটা এনজাইম খরিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে এরিথ্রোপয়েটিন নামক একটি হরমোন খরিত হয়। এই হরমোনটা আবার খরিত হয় বৃক্ক থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এরিথ্রোপয়েটিন হরমোন কোথা থেকে খরিত হয়, সেটা হচ্ছে বৃক্ক। তো এখানে হচ্ছে আর খুব একটা গুরুত্বপূর্ণ কিছু আছে। কঠিন পদার্থের যে কঠিন পদার্থ আছে, এর হচ্ছে 90% হচ্ছে হিমোগ্লোবিন রক্তের, মানে এই যে রক্তকণিকার লোহিত রক্তকণিকার যে কণিকার যে কঠিন অংশ আছে, এর 90% হচ্ছে কি হিমোগ্লোবিন। আর হচ্ছে হিমোগ্লোবিনের কীভাবে বলা যায়, 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন থাকে 16 গ্রাম। হিমোগ্লোবিন থাকে 16 গ্রাম। আর ওই যে হিমোগ্লোবিনের যে হিম অংশে যে রঞ্জক পদার্থ ধারণ করে, ওইখানে ফেরাস থাকে। ফেরাসের রং লাল হওয়ার কারণে বেসিক্যালি হচ্ছে এই আমাদের রক্তকে লাল দেখা যায় আর কি। আর এদিকে মোটামুটি গুরুত্বপূর্ণ খুব একটা কিছু নেই।
এদিক দিয়ে হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা বিশেষ করে মেডিকেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা দেখিনি এগুলো মুসিনি লোহিত রক্তকণিকার কাজটা, এটা বিশেষ করে মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট। তো আমরা প্রথমে দেখি লোহিত রক্তকণিকার কাজ। তো 1 নম্বর কাজ যেটা, এটা অবশ্যই কি হচ্ছে, অক্সিজেন পরিবহন। এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, বিকজ অফ লোহিত রক্তকণিকার যে কাজ, এটার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। অক্সিজেনটা কোত্থেকে নিচ্ছে? ফুসফুস থেকে অক্সিজেনটা নেয়। আমরা যখন শ্বাস নিচ্ছি তখন আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, সেইখান থেকে রক্ত যাওয়ার সময়, রক্ত যখন প্রবাহিত হচ্ছে তখন হিমোগ্লোবিনের সাথে অক্সিহিমোগ্লোবিন নামে একটি অস্থায়ী যৌগ তৈরি করে রক্ত নিয়ে যাচ্ছে, অক্সিজেনটাকে নিয়ে যাচ্ছে অস্থায়ী একটা যৌগ গঠন করে। কোথায় নিয়ে যাচ্ছে? রক্ত প্রত্যেকটা সেলে যাচ্ছে। এই প্রত্যেকটা সেলে যখন যাচ্ছে, অক্সিহিমোগ্লোবিন উৎপন্ন করে কিন্তু অক্সিজেনকে সে নিয়ে যাচ্ছে। এই প্রত্যেকটা সেলের কিন্তু শক্তি উৎপাদন করতে হয়, শক্তি উৎপাদনের জন্য অক্সিজেন দরকার। তখন এই রক্ত যখন প্রত্যেকটা সেলে যাচ্ছে, সেলে যাওয়ার সময় তখন গ্যাসীয় একটা বিনিময় ঘটে যখন অক্সিজেন কোষে প্রবেশ করে। তখন কোষ কী করতেছে, ওই মাইটোকন্ড্রিয়া আছে কোষের ভিতরে, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন করছে। ওই শক্তি উৎপাদন করতে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ফেলে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তে দিয়ে দেয়। সেই কার্বন ডাইঅক্সাইড আবার বেসিক্যালি রক্ত রসের মাধ্যমে প্রবাহিত হয়। এটা আমরা গ্যাসীয় বিনিময় যেটা, তখন আমরা খুব ডিটেলসে বিষয়টা দেখব যে কীভাবে কি হচ্ছে, মানে কীভাবে কী হচ্ছে, বাস জাস্ট একটা বেসিক আইডিয়া দিতেছে। তো আরবিসির মেইন যে কাজটা, সেটা অবশ্যই হচ্ছে রক্ত পরিবহন বা অক্সিজেন পরিবহন, এটা হচ্ছে মেইন কাজ। এর সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে, রক্তের ঘনত্ব এবং সান্দ্রতা নিয়ন্ত্রণ করে। রক্তের ঘনত্ব সান্দ্রতা বজায় রাখে। হ্যাঁ, ঘনত্ব এবং সান্দ্রতা বজায় রাখে, এটা আমরা বুঝতেছি যে কী হইতেছে। এরপরে অম্লক্ষারের সমতা রক্ষা করে। যেমন হিমোগ্লোবিন একটি বাফার রূপে ক্রিয়া করে, হিমোগ্লোবিন এবং অন্তঃকোষীয় বস্তু একটি বাফার রূপে কাজ করে। এখন বাফার কী জিনিস? বাফার জিনিসটা যেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে ওই দ্রবণের পিএইচের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা কেমিস্ট্রিতে এই ম্যাথগুলো আমরা ইউজুয়ালি অনেক বেশি করি, যেমন ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারে কীভাবে বাফার দ্রবণের ক্রিয়াকলাপ সৃজনশীলে আসে। যাই হোক, তো বাফার হিসাবেও কিন্তু আরবিসিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হিসাবে কাজ করে বাফার হিসাবে কাজ করে। এরপর বলা যায় বিলিরুবিন এবং ভিলিবার্ডিন দেখা যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু মনে রাখা উচিত। বিলিরুবিন ও বিলিরুবিন এবং বিলিবার্ডিন উৎপন্ন করে, কোথায় দিক দিয়ে ভুল হয়েছে, বিলিবার্ডিন উৎপন্ন করে। এই কাজগুলো আছে মোটামুটি, গুরুত্বপূর্ণ কাজগুলো এখানে দেওয়া আছে আর কি, মোটামুটি বলা যায়। এরপরে বইতে আরও এডিশনাল অনেক কয়েকটা জিনিস আছে, ওইগুলো জাস্ট দেখলেই মেবি কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আমরা দেখব শ্বেতরক্তকণিকা, খুবই গুরুত্বপূর্ণ। শ্বেতরক্তকণিকা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা আসলে অনেকগুলো জিনিস আছে, খুব গুরুত্বপূর্ণ। তো শ্বেতরক্তকণিকা আমরা দেখব। শ্বেতরক্তকণিকাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা দানাদার আর একটা অদানাদার। শ্বেতরক্তকণিকা কেন? এটার কোনো রং নাই। হ্যাঁ, এটার কোনো রং নাই, এটি নিউক্লিয়াস যুক্ত। এইটাই শুধু নিউক্লিয়াস যুক্ত, এটা তো নিউক্লিয়াস নাই। বেসিক্যালি এটা তো লোহিত রক্তকণিকাতে পরিণত অবস্থায় নিউক্লিয়াস নাই, আর অনুচক্রিকাতে কোনো অবস্থায় নিউক্লিয়াস থাকে না। আমরা একটা চার্ট দেখবো, এটার 3টার একটা চার্ট দেখবো। চার্টে খুব সুন্দরভাবে এই বিষয়টা দেওয়া আছে আর কি, আমরা চার্টটা দেখব। তো আমরা এখন কথা বলতেছি শ্বেতরক্তকণিকা সম্পর্কে।
তো এটি হচ্ছে অনিয়তাকার, এবং এর যে মেইন কাজ, শ্বেতরক্তকণিকার মেইন কাজ হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক হিসাবে কাজ করে। বেসিক্যালি রোগ প্রতিরোধ করা এটার মেইন কাজ। যেমন আরবিসির মেইন কাজ হচ্ছে রক্ত পরিবহন করা, সরি অক্সিজেন পরিবহন করা। আর শ্বেতরক্তকণিকার মূল কাজ হচ্ছে প্রতিরক্ষা হিসাবে কাজ করা। আমরা দেখতে পারি প্রকারগুলোতে দেখতে পারি, যেমন এর সংখ্যাটা আমরা দেখতে পারি, শ্বেতরক্তকণিকার সংখ্যা। এর সংখ্যা 4 থেকে 11,000, 4 থেকে 11,000 হয়। হ্যাঁ, এর সংখ্যা। এরপরে হচ্ছে লোহিত রক্তকণিকা এবং আরবিসি অনুপাত ডব্লিউবিসি হচ্ছে 600:1। এটা আগে 700 ছিল। আগের আমরা যখন পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, তখন ওই ফার্স্ট ইয়ারের বইটাতে 700 ছিল, এখন এটা হয়ে গেছে 600। তো এটা আমরা শিখবো, তো আমরা এখন এটাই শিখবো। এরপরে হচ্ছে বেশি থাকলে কি হয়, কম থাকলে কি হয়, এটা আমরা দেখব। শ্বেতরক্তকণিকা যদি বেশি হয়ে যায়, যদি বেশি হয়, আমরা জানি যে বায়োলজিতে বেশি মানে পলি। হ্যাঁ, তো পলি, আর হচ্ছে যেহেতু এখানে পলি আসবে না, বেশি যদি হয়ে যায় তখন বলা হয় লিউকোসাইটোসিস। হ্যাঁ, লিউকোসাইটোসিস। আর যদি কম হয়, মানে যে সংখ্যাটা থাকার কথা যদি কম থাকে, তখন বলা হয় লিউকোপেনিয়া। হ্যাঁ, তখন বলা হয় লিউকোপেনিয়া। এখন বায়োলজিতে সবসময় পেনিয়া মানে কম, সাইটোসিস মানে বেশি। হ্যাঁ, এটা জাস্ট বায়োলজি মোটামুটি সব জায়গায় এই বিষয়টা। আর লিউকো মানে হচ্ছে যে শ্বেতরক্তকণিকার নাম হচ্ছে লিউকোসাইট। হ্যাঁ, এই যে এরিথ্রোসাইট, এরিথ্রো মানে হচ্ছে লাল, হ্যাঁ লাল, লিউকো মানে হচ্ছে সাদা, আর সাইট মানে হচ্ছে সেল, মানে হচ্ছে কোষ। সাইট থেকে আসছে সেল থেকে, সেল মানে হচ্ছে কোষ। হ্যাঁ, তো লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস। হ্যাঁ, আর এর অতিরিক্ত যদি মাত্রাতিরিক্ত যদি হয়ে যায় শ্বেতরক্তকণিকা, তখন বলা হয় হচ্ছে লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার। অতিরিক্ত বেশি, তখন বলা হয় লিউকোমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার, তখন এটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। তো এটা অতিরিক্ত যখন এই রেঞ্জটা, বেসিক্যালি এই রেঞ্জে থাকে, খুব একটা ঝামেলা হয় না। যেমন আমি কিছুদিন আগে, মানে আমার এসএসসি পরীক্ষার আগে একবার আমার হচ্ছে এক কাজিনের বেবি, ওর এই ঝামেলাটা হয়েছিল, এই যে লিউকোসাইটোসিস, এই ঝামেলাটা হচ্ছে লিউকোসাইটোসিস। ওর হচ্ছে এটা হয়ে গেছে 11,000 পর্যন্ত থাকতে পারে, ওর হয়ে গেছিলো 20,000। তো ডাক্তার ট্রিটমেন্ট নিচ্ছে, দেন হচ্ছে ঠিক হয়ে গেছে। আর যদি এই 11,000 থেকে এটা যদি এইটাই যদি হচ্ছে 1 লাখ 1.5 লাখে চলে যায়, তখন আসলে খুব ঝামেলাতে পড়ে যেতে হয়, যেটা হচ্ছে লিউকেমিয়াতে চলে যায় বা ব্লাড ক্যান্সার, যেটাতে আসলে মৃত্যু হওয়াটা খুব স্বাভাবিক, মানে বাচ্চাটা একটু অস্বাভাবিক হয়ে যায় আর কি। এটা হচ্ছে বিষয় আর কি। মেবি এতটুকু জিনিস বোঝা গেছে। আর এদিকে হচ্ছে আমরা এবার দেখবো, জাস্ট আমরা হচ্ছে এতে চলে যাবো, শ্বেতরক্তকণিকার মোটামুটি জিনিস এখানে বলে দিছে। আমরা চলে যাব হচ্ছে দানাদার আর একটু অদানাদারে, এই ক্লাসিফিকেশন আমরা চলে যাচ্ছি। তো হচ্ছে দানাদার বা হচ্ছে গ্রানুলোসাইট, এর ভিতরে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। একটা জিনিস মনে রাখা যায়, দানাদার যেটা সেটাতে ফিল আছে, এই যে ফিল আছে, আর অদানাদারদের কোনো ফিল নাই। জাস্ট এটা দিয়ে মনে রাখা যায় আর কি, ফিল, আর এখানে কোনো ফিল নাই, অদানাদারের কোনো ফিল নাই। আর এই যে গ্রানুলোসাইট, এখানে এক গ্রানু, বায়োলজিতে মানে হচ্ছে নাই। হ্যাঁ, গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার, আর মানে হচ্ছে অদানাদার।
যে আমরা দেখি এবার নিউট্রোফিল। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা, প্রত্যেকটার কী কী কাজ এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা ওইটাই বেশি দেখব, ওইটাই দেখে ফেলবো। তো নিউট্রোফিলের যে কাজটা, নিউট্রোফিল এটা হচ্ছে লিশম্যান রঞ্জক আছে, ওই রঞ্জকে ধারণ করছে হচ্ছে 3টি। হ্যাঁ, এই 3টি ধারণ করছে। যখন 3টা হচ্ছে লিশম্যান রঞ্জকে দিচ্ছে, তখন হচ্ছে 3টা 3 রকম রং দিছে, তার উপরে হচ্ছে এই ক্লাসিফিকেশনটা করছে। যেমন নিউট্রো মানে কোনো রং দেয় নেই, নো। ইউসিনোফিল হচ্ছে দিছে লাল, আর বেসোফিল দিচ্ছে হচ্ছে নীল। হ্যাঁ, মেবি বোঝা গেছে। তার মানে এটা হচ্ছে কোনো রং দেয় নাই। হ্যাঁ, এরপর হচ্ছে নিউট্রোফিলের যে বেসিক কাজ সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। ফ্যাগোসাইটোসিস আরেকটা হচ্ছে জীবাণু ধ্বংস করার আরেকটা হচ্ছে ফিনোসাইটোসিস, মেবি এরকম একটা শব্দ আছে, প্রতিরক্ষাতে আছে, মানে প্রতিরক্ষাতে আছে। ফ্যাগো মানে হচ্ছে, হ্যাঁ, ফ্যাগো মানে হচ্ছে কঠিন জীবাণু, যে কঠিন জীবাণু ধ্বংস করা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এই নিউট্রোফিলের বেসিক কাজ যেটা, নিউট্রোফিলের বেসিক, হ্যাঁ, বেসিক কাজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। হ্যাঁ, এরপরে আসবো আমরা এরপর হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিলটা দেখবো আমরা। ইউসিনোফিল এটার বিষয়টা হচ্ছে, এটা প্রথমত লাল বর্ণ ধারণ করে, এটা আমরা দেখছি। জাস্ট এটা কি লিশম্যান রঞ্জকে লাল বর্ণ ধারণ করে। এটা হচ্ছে কৃমির লার্ভা দশা, অ্যালার্জি এবং কৃমির লার্ভা দশা ক্রিয়া করে। অ্যালার্জি, লার্ভা দশা বিদ্যমান। লার্ভা দশা বিদ্যমান। আর হচ্ছে এটাই বেসিক কাজ, মানে মূল কাজটা হচ্ছে এটাই, যে অ্যালার্জি এবং কৃমির লার্ভা দশা ক্রিয়া করে। আর এরপরে হচ্ছে এরপরে যে বিষয় সেটা হচ্ছে বেসোফিল, খুবই ইম্পর্টেন্ট। বেসোফিলটা হচ্ছে বেসোফিল হচ্ছে কি রং ধারণ করে? নীল বর্ণ ধারণ করে। এটিকে বলা হয়, বেসোফিল কি করে? হিস্টামিন ক্ষরণ করে। এটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আরেকটা জিনিস করে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যাপারিন নিঃসৃত করে। এখন কথা হচ্ছে হ্যাপারিন কি? হ্যাপারিনের কাজটা হচ্ছে, এটি হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। এটার মূল কাজটা হচ্ছে আমাদের ব্লাডটা কিন্তু একটা রক্তবাহিকা দ্বারা বাহিত হচ্ছে। হ্যাঁ, এখন ব্লাড কিন্তু রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে পারতো, বাট এই জিনিসটা হচ্ছে এটা, যার কারণে ব্লাডটা হচ্ছে রক্তনালীর ভিতরে জমাট বাঁধে না। এটি হচ্ছে ব্লাডের রক্তবাহিকার ভিতরে জমাট বাঁধতে বাধা দেয়। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাপারিন। এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাপারিন। আর হচ্ছে আর মোটামুটি খুব একটা কিছু নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দেখছি হচ্ছে ফিলগুলা, মানে জাস্ট হচ্ছে দানাদারগুলো দেখছি, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। আর বাকি যেগুলো আছে জাস্ট বই থেকে একটু রিডিং দিলে আশা করি খুব একটা ঝামেলা হওয়ার কথা না। এবার দেখবো আমরা মনোসাইট, আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তো মনোসাইটের এটা কি? মনোসাইট এগুলা মুছে দিচ্ছে। হ্যাঁ,
মনোসাইটের কাজটা হচ্ছে কি, মনোসাইটের যে মূল কাজটা সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা হচ্ছে মেইন কাজ, প্রধান কাজ হচ্ছে মনোসাইটের। হ্যাঁ, আর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে, লিম্ফোসাইটের যে কাজ সেটা হচ্ছে ওরা হচ্ছে জাস্ট বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এগুলা গঠন করে। এগুলা কিভাবে প্রতিরক্ষাতে কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করে আর কি বেসিক্যালি। তো ওইটা হচ্ছে মানব প্রতিরক্ষা আছে একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে খুব ভালোভাবে এই বিষয়গুলো আছে আর কি, কীভাবে কোনটা কী হচ্ছে জাস্ট এখানে একটু মনে রাখলে হয় আর কি। এগুলো হচ্ছে অ্যান্টিবডি হিসাবে কাজ করে। এখন অ্যান্টিবডি কী জিনিস, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি কী জিনিস এটা জানো? খুব মজার একটা জিনিস কিন্তু। হ্যাঁ, অ্যান্টিবডি আর অ্যান্টিজেন। যেমন অ্যান্টিজেন হচ্ছে বাইরে থেকে কোনো জীবাণু বা হোয়াট এভার যাই হোক বাইরে থেকে যাই ঢুকে সেটা হচ্ছে আমাদের কি অ্যান্টিজেন। এটা হতে পারে করোনার কোনো জীবাণু বা হতে পারে যে কোনো জীবাণু, হোয়াট এভার জীবাণু বা বাইরের যে কোনো জিনিস হচ্ছে অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কি, কারণ অ্যান্টিজেন যখন ঢুকছে মানব শরীরে বা কোনো জায়গায় ঢুকছে তখন অ্যান্টিবডি তখন একটা হচ্ছে এই অ্যান্টিজেনের বিরুদ্ধে এর প্রতিরক্ষার জন্য একটা জিনিস তৈরি হয়, সেটাকে বলা হয় অ্যান্টিবডি। ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে এটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কোথায় সৃষ্টি হয়? আমাদের দেহেই কিন্তু সৃষ্টি হয় অ্যান্টিজেনের প্রভাবে। আর অ্যান্টিজেন হচ্ছে বাইরে থেকে এই শরীরে ঢোকা যে কোনো জিনিস, যে কোনো পদার্থ, সেটা হচ্ছে অ্যান্টিজেন। আর এই অ্যান্টিবডি হিসাবে কাজ করে লিম্ফোসাইট। এখানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট এই বিষয়গুলো আছে আর কি। আর হচ্ছে এই গুরুত্বপূর্ণ কি আছে, লিম্ফোসাইটকে আবার হচ্ছে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়, একেবারে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। এদেরকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। আর এরপরে হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ সবগুলো জিনিস হয়েছে এই যে এই শ্বেতরক্তকণিকার। হ্যাঁ, শ্বেতরক্তকণিকার মোটামুটি গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস হয়েছে। এরপর একটা আর হচ্ছে আমরা এবার দেখবো হচ্ছে আমরা থ্রম্বোসাইট বা হচ্ছে অণুচক্রিকা বা এটাকে বলা হয় প্লেটিলেট। আমরা ওই বিষয়টা এবার দেখি। হ্যাঁ, আমরা দেখব সেটা হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা এটি বেসিক্যালি মেগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। মেগাক্যারিওসাইটকে আমরা ভাঙিয়ে দিই, একটু ভেঙে দেখাই। হ্যাঁ, মেগা মানে হচ্ছে বড়, মেগা মানে হচ্ছে কি বড়, ক্যারিয়ন মানে হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস সাইট মানে হচ্ছে সেল। বুঝছে, বড় নিউক্লিয়াস বিশিষ্ট সেল থেকে এই হচ্ছে এটি উৎপন্ন হয়, মানে হচ্ছে মেগাক্যারিওসাইট। মেগাক্যারিওসাইট তো এর ভিতরে হচ্ছে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটি হচ্ছে কোনো সময় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকার কী হয়, পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস সবসময় থাকে, আর অণুচক্রিকার কখনো নিউক্লিয়াস থাকে না, কখনো নিউক্লিয়াস থাকে না। এটা খুব একটা মানে আলাদা একটা বৈশিষ্ট্য, আমরা ওই চার্টের মাধ্যমে আরও ভালোভাবে দেখবো আর কি। আর এর হচ্ছে সংখ্যাটা আমরা মনে রাখতে হবে, সংখ্যাটা হচ্ছে 1,50,000 থেকে 3 লক্ষ। 3 লক্ষ এই রেঞ্জে হচ্ছে কি ইয়েটা থাকে, প্লেটিলেটটা বা হচ্ছে থ্রম্বোসাইট থাকে আর কি। এখন এই প্লেটিলেটটা কিন্তু ওই যে ডেঙ্গু যে হয়েছে দেখছো না, মানুষের ডেঙ্গু হচ্ছে তখন হচ্ছে এই প্লেটিলেটটা হচ্ছে কমে যায়।
ডেঙ্গু হলে প্লেটলেটটা কমে যায়। যখন হচ্ছে কমে প্রায় 20-30 হাজার চলে আসে, যেখানে থাকার কথা 1.5 লাখ থেকে 3 লাখ, সেখানে যদি হচ্ছে 20-30-এ চলে আসে, তখন কিন্তু খুব ঝামেলায় পড়ে যেতে হয়, মানে রোগীর অবস্থা খুব খারাপের দিকে চলে যায়। আমার হচ্ছে মেজো একটা ভাই আছে, ওর হচ্ছে এই আগের বছর ডেঙ্গু হয়েছিল, তখন ওর যখন রিপোর্ট করছিল তখন হচ্ছে ওর হচ্ছে প্লেটলেটটা পাইছিল হচ্ছে কত, অ্যারাউন্ড 1 লাখের মতো, 50,000 কম ছিল। তো ও অসুস্থ ছিল, বাট হচ্ছে ফল ফ্রুট বা ডাক্তারের ট্রিটমেন্ট যেগুলো নেওয়ার, ওগুলো নেওয়ার পরে আস্তে আস্তে আল্লাহর রহমতে সেরে গেছে আর কি। তো এই বিষয়টা বেসিক্যালি অনেক সময় ডেঙ্গু এই রোগগুলোর কারণে, রোগগুলোতে হচ্ছে প্লেটলেটটা হচ্ছে কমে যায়। হ্যাঁ, তখন যখন এই অল্প কমলে খুব একটা ঝামেলা হয় না, যেমন ফল ফ্রুট, ডাব, এই বিষয়গুলো আস্তে আস্তে মানে খাইলে তখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এগুলা বেড়ে যায় আর কি, প্লেটলেটটা বেড়ে যায়। কিন্তু ডেঙ্গু হলে এই প্লেটলেটটা কমে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখতে পারি এর হচ্ছে জীবনকাল হচ্ছে 5 থেকে 9 দিন। এটা অবশ্য আমরা দেখব, আমরা একটা চার্ট আছে, ওই চার্টটা দেখব খুব ভালোভাবে, তখন ওই চার্টে সব কিছু খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হবে আর কি। আর এগুলো ধ্বংস হয় হচ্ছে যকৃত প্লীহা। ধ্বংস হয় এই মোটামুটি অ্যাভারেজ সবগুলো জিনিস, গুরুত্বপূর্ণ সবগুলো জিনিস। এরপর হচ্ছে কাজটা খুবই ইম্পর্টেন্ট, মোটামুটি মেডিকেলের জন্য বা যে কোনো জায়গার জন্য, মেডিকেলের জন্য বিশেষ করে একটু বেশি ইম্পর্টেন্ট। বিকজ অফ মেডিকেলে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সবাই এই জন্যই বলে, কারণ মেডিকেলের স্যাররা আসলে এই চ্যাপ্টারটা একটু পছন্দ করে। যদি আমাদের ব্যাচে আসলে রক্ত থেকে কোনো প্রশ্ন আসে নাই, আমাদের আগের ব্যাচেও মনে আসে নাই রক্ত থেকে, বাট এর আগে কিন্তু অনেক বেশি আসছে। এবং অন্যান্য একাডেমিক পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা ডেন্টালে আসছে কিনা আমার জানি না, বাট হচ্ছে অন্যান্য জায়গায় যতগুলো জায়গায় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনেও হচ্ছে মেবি এখান থেকে আসছে প্রশ্নটা, মেবি, আমি ঠিক শুন না। যাই হোক, এরপরে হচ্ছে আমরা দেখব কাজ। হ্যাঁ, কাজগুলো দেখব অনুচক্রিকার, জাস্ট কাজ। বেসিক কাজ যেটা, প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে অস্থায়ী প্লেটলেট তৈরি করা। বিষয়টা হচ্ছে কি, এই লোহিত রক্তকণিকার কাজ কি, অক্সিজেন পরিবহন করা বেসিক কাজ, মূল কাজ। শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে কি কাজ করা, বেসিক্যালি কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। আর এই অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা। রাইট, বুঝা গেছে বিষয়টা? আমরা বুঝতেছি যে রক্ত জমাট বাঁধা, এর হচ্ছে মেইন কাজ। হ্যাঁ, এরপরে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর থেকে রক্ত, বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর আছে, আমরা দেখব রক্ততঞ্জন যখন দেখব ক্লটিং ফ্যাক্টরটা দেখব। ক্লটিং ফ্যাক্টর থাকে অনুচক্রিকাতে, এই হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে জাস্ট এই বিষয়গুলো খুব বই একটা রিডিং দিলে আসলে পারা যায়, খুব একটা কঠিন না, মেবি আশা করা যায় পারা যাবে। এখানে হচ্ছে একটা চার্ট আছে, এখানে দেওয়া আছে, এটা বইতে দেওয়া আছে, বাট এই চার্টটা খুবই হচ্ছে সুন্দর, মানে হচ্ছে সামারি করে দিচ্ছে এই চার্টে। আমরা 3টার যে বিভিন্ন ভাগ পড়ছি, ভাগের হচ্ছে সামারি এখানে। তো আমরা এটা একটু দেখি, হ্যাঁ এটা একটু দেখি। যেমন আরবিসি, যেটা আরবিসির সংখ্যা কতটুকু প্রতি ঘন মিলিমিটারে, একটা হচ্ছে 50 লক্ষ আরবিসির, ডব্লিউবিসি হচ্ছে 4 থেকে 11,000, আর থ্রম্বোসাইট বা অনুচক্রিকার হচ্ছে 1.5 থেকে 3 লক্ষ। নিউক্লিয়াসের বিষয় হচ্ছে আরবিসিতে কী হয়, এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ। আরবিসিতে কী হয়, ওর প্রথমে নিউক্লিয়াস থাকে, বাট পরিণত যখন হয় তখন আর নিউক্লিয়াস থাকে না। আরেকটা হচ্ছে জিনিসের নাম কি বলা যায়, সেটা হচ্ছে সিগন্যাল। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সিগন্যাল এবং হচ্ছে লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। এরপরে হচ্ছে ডব্লিউবিসিতে নিউক্লিয়াসটা সবসময় থাকে, আর অনুচক্রিকাতে নিউক্লিয়াস কোনো জীবনে ছিল না, নাই। বোঝা গেছে বিষয়টা? 3টার ক্ষেত্রে কিন্তু 3 রকম নিউক্লিয়াসের বিষয়। বর্ণের বিষয়টা হচ্ছে ইউজুয়াল কেসে রক্ত কোনো বর্ণের না, বাট আরবিসিতে কী হয়, হিমোগ্লোবিনটা থাকে, যেহেতু হিমোগ্লোবিনের হিম অংশে ফেরাস থাকে,
ফেরাসের রং লাল মানে একটা রঞ্জক আর কি বিদ্যমান। এর কারণে হচ্ছে এখন বর্ণহীন একটা পানিতে জাস্ট আমি লাল রং দিছি, তাহলে ওভারঅল কী বর্ণ দেখা যাবে? অবশ্যই লাল বর্ণ দেখা যাবে। বিষয়টা হচ্ছে এরকম, আরবিসি হচ্ছে লাল, বাকি দুইটা হচ্ছে কি কোনো বর্ণ নেই। আরবিসি কেন লাল? হিমোগ্লোবিনের কারণে। হিমোগ্লোবিন কেন লাল? হিম অংশের রঞ্জক পদার্থ ধারণ করার কারণে। নিশ্চয়ই বোঝা গেছে বিষয়টা। এরপর হচ্ছে আয়ুষ্কাল কতটুকু? আয়ুষ্কাল হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। আরবিসি হচ্ছে 120 দিন, আর এই ডব্লিউবিসি হচ্ছে 2 থেকে 15 দিন। মানে ভ্যারি করতেছে, কারণ অনেকগুলো আছে, যেমন অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, ওইগুলো বিভিন্ন সময় আছে। দ্যাটস ওয়াই এটার একটা 2 থেকে 15 দিন অ্যাভারেজ ধরা হয়। আর থ্রম্বোসাইট যেটা, সেটাকে ধরা হয় 5 থেকে 9 দিন। হ্যাঁ, আকৃতি যেটা, আরবিসির আকৃতি হচ্ছে দ্বি অবতল, যেমন দ্বি অবতল। হ্যাঁ, মাঝখান দিয়ে অনেকটা হচ্ছে কেমন, মাঝখান দিয়ে হচ্ছে একটু অবতল, আর এই গোল মানে গোল, বাট মাঝখান দিয়ে একটু চাপা আর কি, এরকম দ্বি অবতল। আর হচ্ছে চাকতির মতো, চাকতি যেমন আর কি, এটা নিশ্চয়ই বোঝা গেছে এখন। গোলাকার বা নিয়তাকার, সেটা হচ্ছে ডব্লিউবিসি। আর থ্রম্বোসাইট হচ্ছে কোনো আকার নাই। হ্যাঁ, থ্রম্বোসাইটের কোনো আকার নাই। আর কাজটা, বেসিক কাজ যেটা, যেমন আরবিসির মূল যে কাজ সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা। এটা হচ্ছে একেবারে বেসিক কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ডব্লিউবিসির বেসিক কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। কিভাবে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। আর ডব্লিউবিসির কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা। আর থ্রম্বোসাইট যেটা, এটার মূল কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সৃষ্টি করা, রক্ত জমাট বাঁধা আর কি। বেসিক্যালি যেমন হচ্ছে আমাদের এখানে কাটা গেছে, সাপোজ এখানে কাটা গেছে, রক্ত বের হচ্ছে, ওইখানে রক্ত কিভাবে আটকে যায়, ওই বিষয়টা কিন্তু আবার সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, 3 অথবা 4-এর জন্য, ওটা আমরা দেখব। হ্যাঁ, এর বেসিক কাজ হচ্ছে থ্রম্বোসাইটের। হ্যাঁ, এখানে ক্লটিং ফ্যাক্টর কাজ করে, 13টি ক্লটিং ফ্যাক্টর কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি ক্লটিং ফ্যাক্টর আছে: ফাইব্রিনোজেন, প্রথ্রম্বিন, এরপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন, এরপর হচ্ছে ফাইব্রিন। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখব বিষয়গুলো। আর হচ্ছে এই বিষয়গুলো, এই চারটা তোমরা কেউ স্ক্রিনশট নিলেও নিতে পারো, বা বইতেও আছে। খুব হচ্ছে কি বলা যায়, খুবই ইম্পর্ট্যান্ট এবং সামারি করে দিছে আর কি বিষয়টা। আরেকটা মজার জিনিস আছে, যেমন আমরা কি বলি যে আরবিসি মানে হচ্ছে কি রেড ব্লাড কর্পাসল মানে হচ্ছে কণিকা, বা হচ্ছে লোহিত রক্ত কণিকা। এখন বিষয়টা হচ্ছে আরবিসিতে তো বলা যায় তো যে রেড ব্লাড সেল, এখন সেল বলতে পারছি না কেন, মানে রক্ত কণিকাগুলোকে আমরা এক একটা সেল বলতে পারছি না কেন? এটা খুব একটা মজার জিনিস কিন্তু। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে, বেসিক কারণটা হচ্ছে, রক্ত কণিকাতে প্রত্যেকটা আলাদা আলাদা যদি চিন্তা করি, যেমন আরবিসি, ডব্লিউবিসি, থ্রম্বোসাইট, তিনোটারে কোষ অঙ্গাণু হওয়ার জন্য যা যা দরকার, বেসিক যা যা দরকার সেগুলো নাই। হ্যাঁ, যেমন লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস নেই, এরপর অন্যান্য যেসব দরকার অঙ্গাণু দরকার, যে গোলজি বডি, এইসব কিছুই নেই। থ্রম্বোসাইট আর ডব্লিউবিসি তো সেম, এগুলা নেই। ফার্স্ট অফ অল একটা কারণ, যেহেতু সেল কোষাঙ্গাণু নেই, এবং একটা সেল কি হচ্ছে বিভাজিত হয়ে 2টা সেল উৎপন্ন করে, বাট এখানে এগুলো ওরা কিন্তু বিভাজিত হতে পারে না, কণিকাগুলা বিভাজিত হতে পারে না। বেসিক্যালি ওই যে স্টেম সেল থেকে উৎপন্ন হয় আরবিসি, ওই জায়গাগুলো থেকেই সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাট এটা কি হচ্ছে, ওই যে একটা থেকে 2টা হয়, যে বিভাজিত হওয়ার যে প্রসেস, সেলের বেসিক একটা সেলের বেসিক যে কাজ বিভাজিত হয়, সেই বিভাজিত কিন্তু এই কণিকাগুলো হচ্ছে না। এখন যদি না হয়, তার মানে অবশ্যই এটাকে আমরা হুট করে সেল বলতে পারি না, এই জন্য এটাকে আমরা কণিকা বা হচ্ছে কর্পাসল নামে ডাকি। তো এই প্রশ্নটা অনেক সময় খতে আসতে পারে, জাস্ট একটু বুঝে লিখে দিলে মোটামুটি হয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আর এরপরে আর আছে